তাহলে আর 5b ওকে। আইপি কি বলছে দেখ, আইপি তে সংক্ষিপ্তকরণ বা সামারাইজেশনটা করে রাখতে পারিস, ঠিক আছে। তো আমরা মেইনলি খেয়াল করব হলো এখানে ধর দুটো প্লেন আছে, প্রথমে খেয়াল করি একটু, দুটো প্লেন আছে, এই দুটো প্লেন কি অ্যাঙ্গেল করছে জানতে চাইছি তোর কাছে। ধর এরকম দুটো প্লেন আছে, দুটো প্লেন কি অ্যাঙ্গেল করছে সেটা জানতে চাইছি, কেমন? তো ধর একটা প্লেনার ইকুয়েশন তোকে দিয়ে দিয়েছে কি a1x b1y c1z d1 0, আর এটা কি দিয়েছে a2x b2y c2z d2 0। তো ক্লিয়ারলি আমাকে প্রথমেই একটা কথা বল, a1 b1 c1 দিয়ে আমরা কি বুঝি? a1 b1 c1 দিয়ে কি বুঝি? আগের বারবার বলেছি ডিরেকশন কার ডিরেকশন রেশিও? ওই প্লেনের লং, প্লেনের উপর লম্ব বা পারপেন্ডিকুলার ডিরেকশন রেশিও। তো আমাকে একটা ক্লিয়ার কথা বল, তো বেসিক্যালি এর উপর যে পারপেন্ডিকুলারটা যদি ড্র করি, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি পিকচার হিসেবে প্রপারলি দেখানো মুশকিল হবে, যাই হোক, তাহলে মেইনলি অ্যাকচুয়ালি এটাই ঘটবে যে এখানটায় যে অ্যাঙ্গেলটা হবে এইখানেও অ্যাঙ্গেলটা সেমই হবে। তো ওই লাইন দুটো যে ওই যে আমি একদিন দেখাচ্ছিলাম না, যে প্লেন দুটো যদি পারপেন্ডিকুলার হয় তার উপরে যারা লম্ব আছে তারপরে যারা পারপেন্ডিকুলার আছে তারা নিজেরাও পারপেন্ডিকুলার, তো ওইটাই রিজন। তো অ্যাকচুয়ালি এখানে যে অ্যাঙ্গেলটা আমরা পাবো এখানেও অ্যাঙ্গেলটা সেম হবে, পিকচারটা সঠিকভাবে আঁকা দরকার, ঠিক আছে। তাহলে সেই ঘটনাটাই ঘটবে। এখন আমরা দুটো লাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেল কি হয় স্ট্রেট লাইন চ্যাপ্টারে শিখেছি, মানে এই 3D তে স্ট্রেট লাইনের কথা বলছি। সেটা কি ছিল মনে থাকার কথা, এখানে যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে cos থিটাটা আমাদের কি হয় a1 into plus b1 একদম a1 into plus b1 b2 plus c1 c2, এবার রুট ওভার a1 স্কয়ার b1 স্কয়ার c1 স্কয়ার আবার রুট ওভার a2 স্কয়ার b2 স্কয়ার c2 স্কয়ার, এটা আবার ইকুয়াল না আছে এটাই ফর্মুলা। তাহলে অ্যাঙ্গেলটা আমাদের এটা চলে আসে, ঠিক আছে। আচ্ছা যদি হ্যাঁ এটা যদি 90 ডিগ্রি করে তাহলে এটার ইকুয়াল টু উপরের ভ্যালুটা কি 0 হয়ে যাবে, কারণ 90 ডিগ্রি cos 90 মানে 0, তখন 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখ এখানে আবার একটা দেখ, এইটা কার্টেসিয়ান ফর্মে যেমন একটা ফর্মুলা লিখেছে, তুই ভালো করে অবজার্ভ করিস, এটা একটা ভেক্টর ফর্মুলা লিখেছে। তাহলে ভেক্টর ফর্মে তো আলাদা করে ফর্মুলা মনে রাখার কোনো দরকারই নেই আই থিংক। কেন দরকার নেই? কারণ যে কোনো একটা তুই ভেক্টর ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্ম লিখতে পারবি কিনা বল। তোকে এই যে আমি আগের থেকে এগুলো কিন্তু ডিসকাস করেছি, আশা করছি সেগুলো করেছিস, তোকে এরকম একটা ভেক্টর ফর্মে একটা দিয়ে দিয়েছি, এখান থেকে তুই যদি কার্টেসিয়ান ফর্ম লিখিস কি লিখবি? ওই x2 এটার সাথে x আছে তাহলে কি হবে 2x মাইনাস 3y প্লাস z 4z, আর এটাকে লেফট সাইডে নিয়ে আসবে। তাহলে এইটা এখন দেখতে এটার মধ্যে লাগছে, এরকম ভাবে আর একটা ইকুয়েশন দিয়েছে সেটা এরকম দেখতে লাগবে, তবে ওখান থেকে আমরা বাই দিস ফর্মুলা বের করে ফেলতে পারি। তো ভেক্টর ইকুয়েশনের ফর্মুলা আলাদা করে মনে রাখা দরকার পড়ে যদি আমরা কনসেপ্ট বুঝি, ক্লিয়ার? তাহলে বল এরকম প্লেনার ইকুয়েশন দিয়ে দিলে অ্যাঙ্গেল বের করা যাবে? সেকেন্ড কথাতে আসছি আমি, এখানে কি দিয়েছে দুটো প্লেন দিয়েছে, এবার খেয়াল করি স্ট্রেট লাইনের ক্ষেত্রে এগুলো তো বললাম, দুটো স্ট্রেট লাইন দিলেও আমাদের সেম ফর্মুলা হয়, সেখানে cos থিটা থাকে। এবার খেয়াল করবি একটা প্লেনার ইকুয়েশন দিয়েছে আরেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়েছে, তোকে জানতে চাইলো তাদের মধ্যে অ্যাঙ্গেল কি হবে। স্যার তাহলে স্ট্রেট লাইনের আগে ফর্মুলাটা কি, স্ট্রেট লাইনের আমাদের ফর্মুলাটা এরকম দেখতে হয় না, x মাইনাস আলফা বাই x1 ধর কিছু একটা দিচ্ছি, ধর এটুই লিখলাম না হয়তো, একটা ধর এই প্লেনটা আছে আর এটা ধর এখানটা এটা আছে, আর এটা কি y মাইনাস বিটা বাই b2 z মাইনাস গামা বাই c। তো স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও কোনগুলো? a1 হ্যাঁ মানে এই ক্ষেত্রে a2 b2 c2 নিচে ডিনোমিনেটরে যে ভ্যালুস গুলো থাকে সেটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও হয়। তো ধর একটা প্লেন আছে এরকম, প্লেন আর স্ট্রেট লাইন আছে এখানে এরকম, এখানে আমি এই প্লেনটা বলতে এটা বোঝাতে চাইছি, এই প্লেনটাকে বোঝাতে চাইছি ধর, আচ্ছা এই স্ট্রেট লাইনটা বলতে এই স্ট্রেট লাইনটা বোঝাতে চাইছি। তো জানতে চাইলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে, এখানে যদি একটা কাল্পনিক রেখা হয় এটা ইমাজিনারি লাইন হবে, তা এখানে আমি একটা বলতে পারিস যে অ্যাঙ্গেল পাচ্ছি, তাই না, এটা ইমাজিনারি লাইন ক্রিয়েট করে আমরা পাবো। এই অ্যাঙ্গেলটা কি করে বের করব? দেখ খুব সিম্পল ভাবে বলছি, অত জটিলতা বা পিকচারে ঝামেলা যাওয়ার দরকার নেই, খুব সিম্পল কথা বলছি, সিম্পল ভাবে এই কথাটুকু মনে রাখ তাহলেই হবে। যখনই তুই সেম টাইপ অফ ফিগার তখন তুই cos থিটা ইউজ করবি। সেম টাইপ অফ ফিগার মানে কি,
দুটোই প্লেনের ইকুয়েশন আছে অথবা দুটোই স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, দুটোই সেম ফিগার, তাহলে কি ইউজ করবি cos থিটা। আর যখন দেখবি দুটো ডিফারেন্ট ফিগার মানে হ্যাঁ একদম, একটা স্ট্রেট লাইন আছে আর একটা প্লেন আছে, ঠিক আছে, একটা সরলরেখা একটা সমতল, তখন কি ইউজ করবি সেম ফর্মুলাই, শুধু আমরা cos দিয়ে ইউজ করব না, সেই ক্ষেত্রে আমরা sin দিয়ে ইউজ করব। স্যার এরকম অঙ্ক 11 ছিল কিছু কিছু অঙ্ক স্টেপ তোর একটু হালকা পরিচিত মনে হচ্ছে, যেই রয়েছে পরিচিত, তোর তখনও প্লেনটা হয়নি কিন্তু এখানে ওই কারণে তোর হালকা মনে হচ্ছে একটা পরিচিত ইয়ে হচ্ছে। কি ঠিক আছে, দেখ পিকচার গুলো লিখে রাখ, বাকি কিছু লেখার পিকচার গুলো আগে ড্র করতে পারি, বাকি জিনিস সংক্ষিপ্তকরণই পরপর পেয়ে যাচ্ছিস, ঠিক আছে, আলাদা করে কিছু লেখার বিষয় নেই, ঠিক আছে না, আরে লিখে আর টাইম ওয়েস্ট করিস না, কারণ মেন জিনিস ঢুকতে পারবো কিছু প্রবলেম। দেখ 1 নম্বর এই সংক্ষিপ্তকরণ যদি লক্ষ্য কর, সংক্ষিপ্তকরণ লক্ষ্য কর, সংক্ষিপ্তকরণের 1 নম্বর 2 নম্বর এই জিনিসগুলোকে ডিসকাস করতে আমাদের হেল্প করছে। স্যার তাহলে এটা লিখে দেবো যে cos থিটা যদি হয় তাহলে যদি দুটো লম্ব এই ক্ষেত্রে cos থিটা যদি sin থিটা কিছু লাগবে না, সংক্ষিপ্তকরণটা বল না, সব আছে, জাস্ট ছবিটা চাইলে লিখে রাখতে পারছি। যে 1 নম্বরটায় দেখ ওইটা রয়েছে দুটো প্লেনের, হ্যাঁ, আর 2 নম্বরেরটা আছে কি একটা প্লেন একটা স্ট্রেট লাইন। আচ্ছা বাইরে ওই লম্ব হলে কি হয়, মানে পারপেন্ডিকুলার হলে কি হয়, প্যারালাল হলে কি হয়, এগুলো কিন্তু আগেও পড়েছিস। প্যারালাল হলে মনে আছে a1/a2, হ্যাঁ b1/b2, সেটা দেখ 1 নম্বরে লিখেছে, আবার রিপিট টেলিকাস্ট করেছে, আবার একবার লিখেছে আজকে, ঠিক আছে, প্যারালাল লিখে ওখানে একই জিনিস, এগুলো কনসেপ্টগুলো কিন্তু একই কনসেপ্ট, ঠিক আছে। দেখ 2 নম্বরটা বললাম, আচ্ছা 3 নম্বরটা দেখ তো, সংক্ষিপ্তকরণ সামারাইজেশনের 3 নম্বর যেটা রয়েছে সেইটা আজকে আগের চ্যাপ্টারে ওই অঙ্কটাতেই বললাম কি 5 এ আমি শুধু আলফা বিটা গামা দিয়ে বলেছি, ওরা শুধু সেটাকে x0 y0 z0 এটা নট বলা হয়, x নট y নট z নট এটা ডিসটেন্স, হ্যাঁ ডিসটেন্স ফর্মুলা মেলানো যাচ্ছে। এবার প্রতিটারই একটা করে ভেক্টর ইকুয়েশনও দিয়েছে, এবার আমি যেটা বললাম ভেক্টর কি আলাদা করে দরকার আছে, তুই কি এটা থেকে এইভাবে লিখে দিস না, ভেক্টর আলাদা করে দরকার নেই। আর তোকে ধর যে পয়েন্টটা দিচ্ছে সেই পয়েন্টটাও ভেক্টর ফর্মে দিল, সেই পয়েন্টটা কিছু একটা দিয়ে দিল i প্লাস j মাইনাস 3k, তা তুই এই পয়েন্টটা বলতে কি বুঝছিস অ্যাকচুয়ালি 1, 1, মাইনাস 3, তাহলে এই পয়েন্ট দেওয়া আছে, ইকুয়েশন পেয়ে গেলে আলটিমেটলি ডিসটেন্স ফর্মুলা হয়ে যাবে, দেখো তুমি প্রসেস আলাদা করে ভেক্টর কিছু দরকারই পড়ছে না, ঠিক আছে। আচ্ছা 4 নম্বরটা একটু বলে দিই একেবারে, ছবিটা যেখানে আছিস ওখানে জাস্ট সিম্পল cos থিটা লিখে রাখ, আর এই ছবিটা যেখানে আছিস সেখানে sin থিটা লিখে রাখ, ব্যাস, আর কিছু দরকার নেই, শর্ত সংক্ষিপ্তকরণই পাচ্ছিস, ঠিক আছে। আচ্ছা তো দেখ 4টা দেখি আমরা, 4 নম্বরটা, 4 নম্বরটা কি বলছে, দেখ দুটো প্লেন, এখানে খেয়াল করবি দুটো প্লেন ধর রয়েছে এরকম, খেয়াল করবি পিকচার হিসেবে একটু আঁকার চেষ্টা করছি যতটা সম্ভব। 4 নম্বরটা কি বলছে, পিকচার হিসেবে একটু আঁকার চেষ্টা করছি, তাহলে কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। দুটো প্লেন, ধর এটা একটা প্লেন রয়েছে, এইটা একটা প্লেন রয়েছে, খেয়াল কর দুটো প্লেন, এটা একটা প্লেন রয়েছে, এটা আরেকটা প্লেন রয়েছে। এবার আমি জানতে চাইলাম কি এই প্লেনটা, এই তাহলে দুটো প্লেন যেখানে কাট করেছে সেখানে কি তৈরি হয়েছে, দুটো না 3D axis তৈরি হয়েছে। দুটো কত কথা বলছে এটা লাইট তৈরি হয়েছে, দুটো প্লেন যেখানে কাট করেছে সেখানে একটা লাইন তৈরি হয়েছে, সরলরেখা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই যে লাইনটা তৈরি হয়েছে, ঠিক আছে, এবার আমি জানতে চাইছি এই লাইনটা দিয়ে পাস করা একটা থার্ড একটা প্লেনের ইকুয়েশন কি হবে, মানে এটাকে যদি আরো প্র্যাকটিক্যালি দেখি, এই একটা দেওয়াল রয়েছে, এই একটা দেওয়াল রয়েছে, মানে ছাদটা একটা দেওয়াল, এইটা একটা দেওয়াল, ওই যে একটা লাইন ক্রিয়েট হয়েছে, ওই লাইনটা দিয়ে আমি একটা থার্ড আচ্ছা প্লেন পাস করাতে চাই, ওই থার্ড প্লেনটার ইকুয়েশন মানে ওটা মাইনাস করে কিছু হবে মানে a1 সেটা নিয়ে আসছে, এই আর কি আলোচনার বিষয়, এই থার্ড প্লেনের ইকুয়েশন দেখতে হবে, ঠিক আছে। স্যার আমি ঠিক আছে ঠিক আছে। আর একটা জিনিস দেখ, ধর করেই যাবে মনে হচ্ছে, এই ধর
বইটার এই যে আমার হাতে একটা রয়েছে একটা প্লেন, আর একটা প্লেন ধর এইখানে যেটা রয়েছে এই প্লেনটা, ঠিক আছে। এইবার আমি জানতে চাইলাম যে এই পৃষ্ঠাটার ইকুয়েশন কি হবে, যেটা কি করছে এদের মাঝখানে লাইনটা দিয়ে পাস করছে, ঠিক আছে। এই পৃষ্ঠাটার ইকুয়েশনটা এই যে লাইনটা, এই পৃষ্ঠাটার ইকুয়েশনটা কি হবে এটা জানতে চাইছি, যেটা এই লাইনটা দিয়ে পাস করছে, ঠিক আছে। তো এই যে এইরকম একটা বিষয়, অনেকটা ফিগার হতে পারে এরকম, আঁকার চেষ্টা করছি। অনেকটা এরকম বিষয়টা যদি আমরা খেয়াল করি, বা এটাকে এক্সটেন্ড করলাম না, এটাকে নয় এক্সটেন্ড করলাম না, যদি দেখে বুঝতে পারিস। অনেকটা এরকম প্লেন, সুন্দর অনেকটা এরকম একটা প্লেন, ঠিক আছে। যে এই দুটো প্লেন তাদের মাঝখান দিয়ে যাওয়া থার্ড একটা প্লেনের ইকুয়েশন আমাদের কি হবে, ঠিক আছে। তো এইরকম একটা প্লেনের ইকুয়েশন আমরা কি করে লিখব, তো খেয়াল করবি, যখন তোকে এইটার একটা ইকুয়েশন বলে দিয়েছে, আমি একটা শর্ট নাম দিলাম a ইকুয়াল টু 0, এরপর কি বলতে চাইছি, যেমন হয় ax + by + cz + d। তো এরপর একটা ইকুয়েশন বলেছে, এটা একটা ইকুয়েশন বলেছে কি b ইকুয়াল টু 0। তো এটা জানতে চাওয়া হচ্ছে যে এই থার্ড প্লেনের ইকুয়েশনটা কি হবে। সিম্পল, ফার্স্টের ইকুয়েশনটা পুরোটা লিখবি, ফার্স্টের ইকুয়েশনটা যা আছে পুরোটা লিখবি, কোনো জিনিস যদি ডান দিকে থাকেও সেটাকে বাঁ দিকে লেফট সাইডে নিয়ে এসে তারপরে লিখবি, মানে কি লিখব a প্লাস একটা k বা ল্যামডা ইউজ করবি করে সেকেন্ড ইকুয়েশনটা পুরোটা লিখবি, মানে ইকুয়াল টু b ইকুয়াল টু 0। তো ফার্স্ট ইকুয়েশন পুরোটা প্লাস k ইনটু সেকেন্ড ইকুয়েশন পুরোটা ইকুয়াল টু কি হবে 0। এইটাই হবে কি এদের ইন্টারসেক্টিং লাইন বা ছেদিত রেখা বলছে অ্যাকচুয়ালি, ওই রেখা দিয়ে পাস করা একটা থার্ড প্লেনের ইকুয়েশন হবে এটা। এরকম আমরা ল্যাম্বডা দিয়ে করেছিলাম না কিছু, ওইটাই তো কে এর জায়গায় ল্যামডা ইউজ করছিস, এটা তো যে কোনো একটা কনস্ট্যান্ট এর উপর আছে, তো কে হোক ল্যামডা হোক বলা যায়। তো এখন এইটা লেখার পরে এবার কোশ্চেন আসতে পারে, ফাইনালি তো ইকুয়েশনটা পাচ্ছি না, অ্যান্সার তো কে দিয়ে থেকে যাচ্ছে, সেটা তো নয়, সেটা হবে না। কারণ ধর তোকে বলে দিল এই থার্ড প্লেনটা কিছু একটা পয়েন্ট দিয়ে পাস করছে, কথার কথা একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। তো যদি পাস করে তাহলে কি স্যাটিসফাই করাতে পারবে, x y z এর জায়গায় ভ্যালু বলতে পারবে, তাহলে কি k এর ভ্যালু বেরোবে, k এর ভ্যালু ফার্দার আবার কে ভ্যালুটা পুট করতে হবে, আর k এর ভ্যালু ফার্দার পুট করতে হবে, সিম্পল অ্যাডিশন সাবট্রাকশন যোগ বিয়োগ করলে এর অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার লজিক, এটা আবার লাগাতে হবে। একদমই ক্লিয়ার। আবার অনেক সময় কি হয় যে সবসময় পয়েন্ট দিয়ে পাস করছে সেটাও না বলে একটু অন্যরকম কিছু ইনফরমেশন দিয়ে দেয়। অন্যরকম ইনফরমেশন সেটা কোশ্চেনে ঢুকলে পাবে, আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো আপাতত এরকম বিষয়টা হলো আর কি, ঠিক আছে। দেখি একটু আসি আমরা এক্সারসাইজে আর দেখ তো এমসিকিউ 2 নাম্বারটা করতে পারিস কি, এমসিকিউ 2 নাম্বারে কি কি দিয়েছে, একটা স্ট্রেট লাইন দিয়েছে আর একটা প্লেন দিয়েছে। আচ্ছা বল, দেখে বল তো সঙ্গে সঙ্গে স্ট্রেট লাইনের ডিরেকশন না কি বলবো, স্ট্রেট লাইনের ডিরেকশন নিশ্চয়ই কি minus 1 or plus 2. স্ট্রেট লাইনটা ডিরেকশন নিশ্চয়ই 1 2 minus 1 2 minus না, স্ট্রেট লাইনের ডিরেকশন নিশ্চয়ই বোঝে 1 minus 1. এমসিকিউ 2 1 মাইনাস প্রথম যেটা থাকে সেটা তো স্ট্রেট লাইন যে পয়েন্টটা দিয়ে পাস করে সেটা বোঝায়, প্লাস ল্যামডা ইনটু যেটা থাকে, ল্যামডা ইনটু যেটা থাকে, হ্যাঁ সেটা হলো ডিরেকশন রেশিও। তা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিওটা কি 1 - 1 1, আর প্লেনের ডিরেকশন রেশিওটা কি, মানে প্লেনের উপর পারপেন্ডিকুলার অ্যাকচুয়ালি কি 2 minus 2 - 1 1। এবার এদের দুজনের মধ্যে ফর্মুলাটা লাগানো যাবে ওই যে ওইটা a1 a2 b1 b2 c1 c2, আর কি বসবে cos থিটা বসবে না sin থিটা বসবে, sin theta. sin থিটা। তাহলে রেজাল্টটা বের করতে কি হচ্ছে, রেজাল্টটা বের করতে বল কি হচ্ছে। এই দেখ এমসিকিউ 2 টাইম অনেক বেশি নিচ্ছি সেটা কাজ করতে যে কোনো sin থিটা ইকুয়াল টু কি হচ্ছে 1 এর সাথে 2 মাল্টিপ্লাই হচ্ছে 1 * 2, ঠিক আছে, -1 এর সাথে -1 মাল্টিপ্লাই হচ্ছে আর 1 এর সাথে 1 মাল্টিপ্লাই হচ্ছে, আর ওটা কি হচ্ছে 1 স্কয়ার -1 স্কয়ার 1 স্কয়ার, তো 1 1 1, আর কত হচ্ছে
2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 2 স্কয়ার, তাহলে কত পাচ্ছি? উপরে হয়ে যাচ্ছে দেখ এটা 4, এটা কাটছে না। 2 প্লাস 1 প্লাস 1 আর নিচে √3 ইনটু √6, সো আমাদের হয়ে যাচ্ছে উপরে 4 আর নিচে হয়ে যাচ্ছে হলো 3√2, নিচে 3√2, কারণ এখানে √3 ইনটু √6, √3 3√2 এটা এসে ঠিক আছে। কিন্তু অ্যানসারটা আমাদের দেখতে পাচ্ছি আমাদের কোনোটার সাথে ম্যাচ করছে না। তো বেসিক্যালি আমাদের এটা থিটা মানে সাইন ইনভার্স এটা বোঝাচ্ছে। তো সাইন ইনভার্স যদি অ্যানসারটা ম্যাচ না করে আমাদের cos ইনভার্স বের করতে হবে, কারণ অপশনগুলো cos ইনভার্সে আছে। 3 বার চ্যাপ্টার শিখেছিস তো, আচ্ছা 3 বার চ্যাপ্টার অ্যাপ্লাই করতে হবে, কেমন? হ্যাঁ, তাহলে এখানটা পারপেন্ডিকুলারটা কি আছে? 4, আর এখানটা হাইপোটেনিউসটা কি আছে? অতিভুজটা কি আছে? 3√2 আছে। তো বাই পিথাগোরাস থেকে আমরা কি পাচ্ছি এখানে? লক্ষ্য কর, আমরা এখানে পেয়ে যাবো এইটা স্কয়ার মানে এখানে তোর 3√2 স্কয়ার মানে 18 হয়ে যাবে, মাইনাস 4 স্কয়ার মানে 16 হয়ে যাবে। তাহলে তোর এখান থেকে √2 চলে আসছে। তাহলে এটাকে যখনই আমরা cos ইনভার্সে লিখব, স্যার 1/3 হবে। ইয়েস, √2/3√2, তো বেসিক্যালি √2 ক্যান্সেল হলে আমাদের cos ইনভার্স অফ 1/3 হচ্ছে। ব্যাস হয়ে গেল। কি বোঝা যাচ্ছে? না, এই পর্যন্ত যাদের এসছে একদমই ঠিকই এসছে, শুধুমাত্র ব্যাপারটা বুঝতে পারিনি। ওইটা করতে হবে আর কি। কি জানা? কি জ্বালা। এইভাবে অ্যানসারটা মিলিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি একটু কুইক শিফট করছি, অতি সংক্ষিপ্ত, ভেরি শর্টে। ফার্স্টেরটাও অ্যাঙ্গেল আছে আর এখানে স্ট্রেট লাইন আর প্লেনই দিয়েছে। খেয়াল করবি এই আচ্ছা ছবি টবি কারুকার্য বাড়িতে করিস। এখানে দেখ যে কি বললাম, যে ফার্স্টেরটা সরলরেখার সমতলে দিয়েছে। আচ্ছা, দুটো সমতল যদি দেয় তাহলে cos θ অ্যাপ্লাই করে দিতে পারবো, এরকম এক্সট্রা রয়েছে। আচ্ছা, একটু আমাকে বল, এই যে এই চ্যাপ্টারে ভেরি শর্ট কোশ্চেন নাম্বার 2 আর কোশ্চেন নাম্বার 3 এটা আগের চ্যাপ্টারে আমি ডিসকাস করেছি কি? তো যেটা ছিল যথাক্রমে এক্সাম্পল 16 আর 18 5 এই চ্যাপ্টারে 16 আর 18 আমি এইটাই কিন্তু মেইন ডিসকাস করেছিলাম আগে, নিশ্চয়ই মনে পড়ার কথা। ক্রস মাল্টিপ্লিকেশনের হেল্পে এবিসি বের করে যেটা হচ্ছে, এই টাইপের প্রবলেম এই চ্যাপ্টারেও আছে বেশ কয়েকটা জায়গায়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, শর্টিং আমি করছি, ওয়েট কর। আচ্ছা, দেখি একটা প্রবলেম, ধর কোশ্চেন নাম্বার 9, এটাও জাস্ট মুখোমুখি করা যেতে পারে। কি ব্যাপারটা কি বলছে, এই সরল লেখাটি এই সমতলের উপর লম্ব হলে ল্যামডার ভ্যালু চাইছে। কোশ্চেন নাম্বার 9 ভেরি শর্ট। স্ট্রেট লাইনটা বলছে ইয়ের উপরে, কি বলো না, প্লেনের উপরে পারপেন্ডিকুলার। ভালো একটু বুঝে করতে হবে, কিন্তু কাজটা একটু বুঝে করতে হবে, যা খুশি কাজ করলে হবে না। জেনারেলি পারপেন্ডিকুলার কনসেপ্ট আসলে বা লম্বের কনসেপ্ট আসলে আমরা করে দিই a1 a2 b1 b2 c1 c2 0 করে দিই। সেটা হঠাৎ করে যদি করে দিলি ভুল হয়ে যাবে। কেন ভুল হবে, দেখ কেন ভুল হওয়ার কথা বলছি আমি তোকে। কোশ্চেনটা কি দিয়েছে? কোশ্চেনটা বলেছে এই সমতলটার উপরে এই লাইনটা কি পারপেন্ডিকুলার। বল, যে লাইনটা দিয়েছে সেই লাইনটা ডিরেকশন রেশিও কি? যে লাইনটা দিয়েছে লাইনটা ডিরেকশন রেশিও কি? হ্যাঁ বল। 6 ল্যামডা মাইনাস 4 6 ল্যামডা মাইনাস 4 আমি লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আর যে প্লেনটা দিয়েছে, প্লেনের যে কোএফিসিয়েন্ট গুলো, প্লেনের যে সহগগুলো আছে, সেটা কি বোঝায়? সেটা কোনটাকে বোঝায়? প্লেনের ডিরেকশন রেশিও বোঝায় নাকি কি বোঝায়? প্লেনের উপরে যে কোনো লম্বের ফর এনি পারপেন্ডিকুলার ডিরেকশন রেশিও। তাহলে কি কি হচ্ছে এটা? 3 - 1 - 2 3 - 1 - 2। তো বেসিক্যালি এই লাইনটা আর এই লাইনটা নিজেরা কিভাবে আছে? ইয়েস, এই প্র্যাকটিক্যাল কনসেপ্টটাকে বুঝতে বলছি। তো লম্ব ওয়ার্ডটা দেখলি বা পারপেন্ডিকুলার ওয়ার্ডটা দেখলি, সঙ্গে কোটা লাগিয়ে দিলি, তখন ভুল হয়ে যাবে কিন্তু। যেটা আমরা বলেছি কথাটা ক্লিয়ার কি? তাহলে আমরা বলতে পারছি যে এই সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল বা প্যারালাল। প্যারালাল মানে কি কনসেপ্ট কি? a1 বাই a2 মানে কি? সুতরাং 6/3 ইকুয়াল টু ল্যামডা বাই -1 ইকুয়াল টু -4 বাই -2। এবার যে কোনো একটা দিক দিয়ে বের কর,
এইটা দিয়ে কর সব দিক থেকে একই বিষয় বেরোবে ল্যামডার ভ্যালু minus 2. ডেল্টা ভ্যালু -2 বেরোবে। এবার যদি তাহলে সমান্তরাল বলে তাহলে প্যারালাল বলে তাহলে কি অ্যাপ্লাই করব লম্বটা অ্যাপ্লাই করব মানে কেমন প্যারালাল কেসটা খেয়াল করবি এই দুটো এই কথাটা খেয়াল কর কিন্তু দুটো সমতল প্যারালাল বলা এক কথা একটা সমতল একটা লাইন প্যারালাল বলা আরেক কথা দুটো সমতল প্যারালাল বললে কিন্তু নরমাল প্যারালালের কনসেপ্টই লাগাও দুটো প্লেন যদি প্যারালাল বলে প্যারালালের কনসেপ্টই লাগাও মানে কি a1 by a2 equal to b1 by b2 and so on by c দুটো প্লেন যদি প্যারালাল বলে বা যদি একটা প্লেনের সাথে একটা লাইনকে প্যারালাল বলে তাহলে কি হচ্ছে প্লেনের উপরে যে পারপেন্ডিকুলার আছে প্লেনের উপরে যে পারপেন্ডিকুলার আছে সেইটা এই লাইনের সাথে কিভাবে আছে লম্ব আছে পারপেন্ডিকুলার ইয়েস তাহলে এই ক্ষেত্রে এই দুটো লাইনের পারপেন্ডিকুলার কন্ডিশন লাগাতে হবে a1 a2 plus b1 b2 plus c equal to 0 যেমন দেখা আছে 12 নম্বর কোশ্চেন সংক্ষিপ্ত ভেরি শর্টের কোশ্চেন নাম্বার 12 কি ক্লিয়ার আচ্ছা লাস্ট আমি একটু দেখাচ্ছি ওই যে কে দিয়ে যে প্রবলেমের টাইপটা থাকে হ্যাঁ ঠিক আছে এখানে কোশ্চেন নাম্বার 6 সংক্ষিপ্ত কোশ্চেন নাম্বার 6 সংক্ষিপ্ত কোশ্চেন নাম্বার 6 ঠিক আছে শর্টের কোশ্চেন নাম্বার 6 এই পিকচারটা এখন র আছে তো পিকচারটা মুছছি না পিকচারটাই কাজে লাগবে বলতো প্রথম যে সমতলটা দিয়েছে ভেক্টর ফর্মে দিয়েছে ওটাকে আমরা কার্টেসিয়ান ফর্মে লিখে ফেলি তাহলে প্রথম সমতলটা প্রথম প্লেনের ইকুয়েশনটা কি লিখতে পারছি নিজেরা বল x plus 2y plus 3z minus 4 equal to 0 এটা একটা আর সেকেন্ড ইকুয়েশনে কি লেখা যাচ্ছে 2x plus y minus z plus 5 equal to 0 এটাকে সেকেন্ড ঠিক আছে এই যে এখানে এটা ফার্স্ট ছিল এখানে এটা সেকেন্ড ছিল সৌমিক খেয়াল করবি ঠিক আছে তাহলে আমাদের থার্ড ইকুয়েশনটা যেটা এদের ছেদক রেখা দিয়ে পাস করছে ইন্টারসেক্টেড লাইন দিয়ে পাস করছে এটার ইকুয়েশন কি হবে ফার্স্ট প্লেনটা প্লাস k ইনটু সেকেন্ড প্লেনটা তাহলে লিখে ফেল এদের ছেদকগামী সমতলের সমীকরণ হবে এদের ছেদকগামী সমতলের সমীকরণ হবে প্লেন পাসিং থ্রু দা কি দিয়েছে মানে ইন্টারসেক্টিং লাইন দিয়েছে বারটা প্লেন পাসিং থ্রু দা ইন্টারসেক্টিং লাইন উইল বি সমতলের সমীকরণ হবে কি হবে কি লিখবি বল দেখি নিজেরা কি লিখবি বল প্রথমে কি লিখবো x plus y plus 3z minus 4 plus k ইনটু কি হবে সেকেন্ডারি 2x plus y minus z plus 5 equal to 0 কি নাম আছে তো দেখ এগুলোকে কিভাবে করতে হয় এগুলোকে করার সময় একটা কাজ করবি x এর কোএফিসিয়েন্ট আলাদা কর y এর গুলো আলাদা কর কমন নিয়ে আলাদা আলাদা কর x কি পাচ্ছি এখান থেকে 1 পাচ্ছি আর এখান থেকে 2k পাচ্ছি তো বলে আমরা লিখতে পারি 1 plus 2k into x তাহলে আছে y এর তাহলে কি পাবো 2 plus k into y তারপর এটা কি পাবো 3 minus k into z আর লাস্টেরটা minus 4 plus 5k equal to 0 ডাউট আছে বলছিলাম যে সৌমিকের তো পরীক্ষা হয়েছে 15-11টার মধ্যে ঢোকানো হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাবে এই আবার 2 মিনিট হয়ে তাহলে দেখ এইটা হয়ে যাচ্ছে যে আমাদের ইকুয়েশন নাম্বার 3 ঠিক আছে এইটা কার সাথে পারপেন্ডিকুলার বলেছে দেখ তো এইটা বলেছে হলো অন্য একটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার মানে বলতে পারিস এই যে থার্ড যে প্লেনটা এই প্লেনের উপর অন্য একটা প্লেন রয়েছে ফোর্থ একটা প্লেন রয়েছে তো ওই প্লেনটার ডিরেকশন রেশিও কি বা এখানকার ডিরেকশন রেশিও হলো কি পেল direction ratio of perpendicular to the plane 3 নম্বর সমতলের উপর লম্বের দিক অনুপাত 3 নম্বর সমতলের উপর লম্বের দিক অনুপাত এই যে কি পাচ্ছি দেখ এটাটা আগে লিখে 1 plus 2k 2 plus k আর 3 minus k ঠিক আছে আর আরেকটা লেখ যে আমাদের direction ratio of perpendicular to the plane যেটা দিয়েছে আরেকটা সেটা হচ্ছে 5x
প্লাস যে কোশ্চেনে দিয়েছে 6z প্লাস 8 ইকুয়াল টু 0 কি কি পাচ্ছি এখান থেকে বলো 5 3 মাইনাস 6 তো বেসিক্যালি কি হবে এরা যদি পারপেন্ডিকুলার হতে হয় এদের সাম অফ প্রোডাক্ট যে গুণফলের যোগফলটা কি হতে হবে 0 হতে হবে প্র্যাকটিক্যালি ভাবে কারণ এর উপর যে পারপেন্ডিকুলার এর উপর যে পারপেন্ডিকুলার এটা পরস্পর লম্ব কখন হবে যদি এদের গুণফলের যোগফলটা খুঁজে পাবো তাহলে কি লিখবো সুতরাং বল 5 ইনটু 1 প্লাস 2 কে বাকিটুকু বাড়িতে ক্যালকুলেশনটা একটু করে নিবি একটু করে জাস্ট ছেড়ে দিই 3 ইনটু কি 2 প্লাস কে আর মাইনাস 6 ইনটু 3 মাইনাস ইকুয়াল টু 0 শুনে নিন এটা লেখার পরে এটা লেখা যাবে কি a1 a প্লাস b1 b2 c1 c0 বল এখান থেকে k এর ভ্যালু বের করতে পারবি আমি করছি না কেটা পুরো আবার ফার্স্ট यस k টা কোথায় ফার্দার পুট করে দেব ওই যে এখানটায় পুট করে দাও তো এই জায়গা পুট করে দিতে পারিস এটা যে আমরা পুট করে দেব 3 নম্বর সমীকরণে 3 নম্বর ইকুয়েশন তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাবো তো দেখ সবসময় ডাইরেক্ট পয়েন্ট দিল না এটা কি পারপেন্ডিকুলার বলছ তো এটা দিয়ে দিল তখন যেটা বলছি